নমস্কার বন্ধুরা, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকের টপিক হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব। টপিক শুরু করার আগে আমার সকল ভিউয়ার্সকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। অযথা অপরকে খারাপ মন্তব্য করবেন না, এতে নিজের কুশিক্ষার পরিচয় আর কিছুই নয়। নিজেই ইতিবাচক মানসিকতা রাখুন এবং অন্যের ইতিবাচক মানসিকতাকে সমর্থন করুন। না পারলে অন্তত নেগেটিভ কথা বা কমেন্ট করবেন না। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় সেই মুঘল সম্রাট ঔরঙ্গজেব, সেই জিন্দা পীর, যিনি ভারতে মুঘলদের সর্বাধিক সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। সেই ঔরঙ্গজেবকে নিয়ে আমরা আজকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে ঔরঙ্গজেবের রাজত্বকাল আলোচনা করব। আশা করি এই 50টি প্রশ্নোত্তর সলভ করলে ঔরঙ্গজেবের রাজত্বকাল নিয়ে যাবতীয় যা কনসেপ্ট তা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মুঘল যুগের ধারাবাহিক ইতিহাস থেকে ঔরঙ্গজেব হচ্ছে শেষ শাসক, যার রাজত্বকাল সেপারেট ক্লাসের মাধ্যমে আলোচনা করছি। মুঘল যুগের ইতিহাসের উপাদান দিয়ে মুঘল যুগ শুরু হয়েছিল, আজকে ঔরঙ্গজেব শেষ হচ্ছে। এরপরেও আমাদের আরও অনেক ক্লাস রয়েছে, যেমন শিবাজি, মুঘল যুগের অর্থনৈতিক সামাজিক জীবন, স্থাপত্য ভাস্কর্য, এবং চেষ্টা করব পরবর্তী মুঘল সম্রাটদের নিয়ে একটি ক্লাস দেওয়ার। তো আজকে আমাদের যেটা টপিক ঔরঙ্গজেব, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে, তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে 1618 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কোথায় জন্মগ্রহণ করেন। অপশানগুলো দেখো, অপশান এ আগ্রা, অপশান বি দিল্লি, অপশান সি লাহোর এবং অপশান ডি দাহোদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ দাহোদ। মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র আবুল মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব 1618 খ্রিস্টাব্দে 3 নভেম্বর, অথবা তোমরা অনেক বইয়ে 4 নভেম্বরও পেয়ে যেতে পারো, জন্মগ্রহণ করেন গুজরাটের দাহোদে। মাতা ছিলেন মমতাজ মহল। ঔরঙ্গজেবের ভ্রাতাগণ দারা শিকো, শাহ সুজা এবং মুরাদ বক্স। ভগিনীগণ ছিলেন গওহরা, জাহানারা এবং রোশনারা। 1658 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব সিংহাসনে বসছেন। পরবর্তী কোশ্চেন 2-এর, ঔরঙ্গজেবের প্রথম রাজ্যাভিষেক 1658 খ্রিস্টাব্দের 21শে জুলাই, তার দ্বিতীয় রাজ্যাভিষেক 1659-এর কোন দিন? দেখো, ঔরঙ্গজেবের দুবার রাজ্যাভিষেক হয়েছিল, একবার 1658 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার পরের বছরেই 1659 খ্রিস্টাব্দে। প্রথমের তারিখটা কত? 21শে জুলাই, এবং দ্বিতীয়বারের যে রাজ্যাভিষেক তার তারিখটা হচ্ছে অপশান সি, দেখো এখানে 5ই জুন। ওকে। পরবর্তী কোশ্চেন 3-এর বলা হয়েছে ঔরঙ্গজেব তার অভিষেক সম্পন্ন করার পর উপাধি নেন আলমগীর বাদশাহ গাজী। আলমগীর শব্দের অর্থ কী? এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় দেয়। অপশানগুলো দেখো, অপশান এ বিশ্বজয়ী, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1658 খ্রিস্টাব্দে প্রথম রাজ্যাভিষেকের পর ঔরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী উপাধি নেন। এই আলমগীর শব্দের অর্থ হচ্ছে বিশ্বজয়ী। পরবর্তী 4-এর কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেবের সারা জীবনের সঙ্গিনী ছিলেন। অপশানগুলো দেখো, অপশান এ দিলরাস বানু বেগম, অপশান বি উদিপুরী বেগম, অপশান সি হীরাবাই, অপশান ডি ঔরঙ্গাবাদী মহল। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ উদিপুরী বেগম। দিলরাস বানু বেগম, যার প্রকৃত নাম রাবিয়া উদ দুরানি, যার স্মৃতির উদ্দেশ্যে ঔরঙ্গজেব দৌলতাবাদে বিবি কা মকবরা নির্মাণ করেন। যদিও ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেছিলেন তার মাতার স্মৃতির উদ্দেশ্যে। এছাড়াও দেখো, হীরাবাই এবং ঔরঙ্গাবাদী মহল, এই সকলেই কিন্তু ঔরঙ্গজেবের পত্নী ছিলেন। ঔরঙ্গাবাদী মহল ছিলেন ঔরঙ্গজেবের শেষতম পত্নী। পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে ধর্মাটের যুদ্ধে 1658 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কাকে পরাজিত করেন? অপশানগুলো দেখো, অপশান এ মুরাদকে, অপশান বি সুজাকে, অপশান সি কাসিম খান ও যশবন্ত সিংকে, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, মুঘল সম্রাট শাহজাহানের শেষ জীবন থেকেই তার 4 পুত্র দারা সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে অবতীর্ণ হয়। তো শেষ পর্যন্ত এই দ্বন্দ্বে
ঔরঙ্গজেব জয়লাভ করে এবং সকল ভ্রাতাকে হত্যা করে মুঘল সিংহাসনে বসেন 1658 খ্রিস্টাব্দে। এই উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্বে ঔরঙ্গজেব মুরাদের সঙ্গে প্রথমে হাত মিলিয়ে অপর দুই ভ্রাতাকে পর্যুদস্ত করেন এবং তারপর মুরাদকেও তিনি হত্যা করেন। তার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে যে কটি নাম পাওয়া যায়, ধর্মাট, শামুগড়, দেওয়াই এবং খাজোয়ার, এই চারটি যুদ্ধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে ধর্মাট 1658, শামুগড় সেম ইয়ার এবং দেওয়াইয়ের যুদ্ধ যেটা হয়েছিল 1659 খ্রিস্টাব্দে, এই তিনটি যুদ্ধই কিন্তু ঔরঙ্গজেবের বিরুদ্ধে দাঁড়ার হয়েছিল, অর্থাৎ ঔরঙ্গজেব দাঁড়ার বিরুদ্ধে এই তিনটি যুদ্ধ করেছিল। আর শুধুমাত্র খাজোয়ার যুদ্ধ 1659 খ্রিস্টাব্দে, এটা হয়েছিল শাহ সুজার সাথে। এ প্রসঙ্গে তোমরা জেনে রাখো, ঔরঙ্গজেব সম্রাট হওয়ার পূর্বে দাক্ষিণাত্যের শাসনকর্তা ছিলেন, আমরা শাহজাহানের ক্লাসেই দেখেছি। এছাড়া অপর তিন ভ্রাতা যথা দারা, মুরাদ এবং সুজা কোথাকার শাসনকর্তা ছিলেন? দারা ছিলেন পাঞ্জাব, এলাহাবাদ এবং মুলতানের শাসনকর্তা, মুরাদ গুজরাটের শাসনকর্তা এবং শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা ছিলেন বাংলার শাসনকর্তা। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশানগুলো দেখো। অপশান এ, 1659 খ্রিস্টাব্দে দেওয়াইয়ের যুদ্ধে ঔরঙ্গজেব দারা শিকো ও তার পুত্র সুলেমান শিকোকে বন্দি করে নিহত করেন। অপশান বি, সুজা বাংলা থেকে আরাকানের পলায়ন করতে গিয়ে মগ দস্যুদের হাতে নিহত হন। অপশান সি, ঔরঙ্গজেব ছিলেন সর্বপ্রথম সর্ববৃহৎ ভারতে মুঘল সাম্রাজ্যের অধীশ্বর। অপশান ডি, উপরোক্ত সবকটি। তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, ঔরঙ্গজেব সর্বপ্রথম সর্ববৃহৎ মুঘল সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। আমরা জানি যে আকবর মুঘলদের মহান সম্রাট, শুধু মুঘল ইতিহাসে নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে বা ভারতের ইতিহাসে আকবর মহান মুঘল সম্রাট। কিন্তু যদি বলা হয় যে সর্ববৃহৎ মুঘল সাম্রাজ্যের অধীশ্বর কে ছিলেন, তখন কিন্তু উত্তরটা হয়ে যাবে ঔরঙ্গজেব, আকবর কিন্তু হবে না। যদিও আকবর সমগ্র উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, কিন্তু সর্ববৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর বললে অবশ্যই ঔরঙ্গজেব উত্তর হয়ে যাবে। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে সম্রাট ঔরঙ্গজেবের 50 বছর ব্যাপী শাসনকালকে দুটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্বে আগ্রাকে কেন্দ্র করে সময়কাল ছিল। অপশানগুলো দেখো। অপশান এ, 1658 থেকে 1671 খ্রিস্টাব্দ। অপশান বি, 1658 থেকে 1681 খ্রিস্টাব্দ এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1658 থেকে 1681 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট ঔরঙ্গজেব আগ্রাকে কেন্দ্র করে বা উত্তর ভারতে তার শাসন ব্যবস্থা জারি রেখেছিলেন এবং 1681 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি দাক্ষিণাত্যে শাসন করতেন। তাই ঔরঙ্গজেব তার 50 বছর ব্যাপী শাসনকালকে দুটি পর্বে ভাগ করে নিয়েছিলেন। প্রথম পর্বে আগ্রাকে কেন্দ্র করে, দ্বিতীয় পর্বে দাক্ষিণাত্যকে কেন্দ্র করে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়? অপশানগুলো দেখো। অপশান এ, সিংহাসনে বসার পর ঔরঙ্গজেব বৈধ অবৈধ 80 প্রকার কর বাতিল করেন। অপশান বি, ঔরঙ্গজেব ফকিরের মতো জীবনযাপন করতেন বলে লোকে তাকে জিন্দা পীর বলতো। অপশান সি, ঔরঙ্গজেবের সময়েই সর্বাধিক রাজপুতদের মনসবদারি ব্যবস্থার সাথে যুক্ত করা হয়। অপশান ডি, সিংহাসনে আরোহণের সাথে সাথেই ঔরঙ্গজেব রাজসভায় নৃত্য সঙ্গীত নিষিদ্ধ করেন। দেখো এই 4টি অপশান কতটা গুরুত্বপূর্ণ। এই প্রতিটি অপশান থেকেই কিন্তু সেপারেট কোশ্চেন হতে পারে। আমি বারবার বলে থাকি, অবশ্যই তোমরা খুব ভালোভাবে নোটিশ করো। সিংহাসনে বসার পর ঔরঙ্গজেব বৈধ অবৈধ 80 প্রকার কর বাতিল করেছিলেন, যার মধ্যে দুটি কর খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেমন রাহাদারি এবং পান্ডারি। এছাড়া দেখো, জিন্দা পীর কাকে বলা হয়, এই কোশ্চেনটা তো হামেশাই পরীক্ষায় এসে থাকে। এটা হয়ে যাবে ঔরঙ্গজেব, কারণ তিনি কি বলা হচ্ছে না ফকিরের মতো জীবনযাপন করতেন, নিজে টুপি সেলাই করতেন, কোরআন নকল করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন বলে তাকে জিন্দা পীর বলা হতো। আর দেখো
সি এর অপশানটা সব থেকে গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেবের সময় সর্বাধিক রাজপুতদের মোগল শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়। ঔরঙ্গজেব হিন্দু বিদ্বেষী বা হিন্দু বিরোধী ছিলেন বলে অনেক ঐতিহাসিক মন্তব্য করেন এবং তার কিছু কাজকর্মে আমরা এই হিন্দু বিদ্বেষের প্রভাব পাই। কিন্তু এটা মনে রাখবে যে সমগ্র মুঘল সাম্রাজ্যে সবচেয়ে বেশি হিন্দু রাজপুতদের নিয়োগ করেছিলেন মুঘল শাসনকার্যে সম্রাট ঔরঙ্গজেব, আকবরের থেকেও বেশি। এছাড়া দেখো, সিংহাসনে আরোহণের সাথে সাথেই ঔরঙ্গজেব রাজসভায় নৃত্য সঙ্গীত নিষিদ্ধ করেন। এটা একটু ভুল রয়েছে। আমরা জানি যে ঔরঙ্গজেব একজন ধর্মীয় শাসক ছিলেন বলা যেতে পারে, যিনি নৃত্য, গীত এবং গ্রন্থ লেখা এগুলো বন্ধ করেছিলেন সিংহাসনে বসার পর। তবে তার সিংহাসন আরোহণের 10 বছর তিনি এ সকল কিছুই করেননি। 10 বছর নৃত্য, সঙ্গীত বা গ্রন্থ প্রণেতাদের ইনি কিন্তু সমাদর করেন। তার 10 বছর পর থেকে এই সব কিছু তিনি বন্ধ করে দিয়েছিলেন। তাই এই অপশন ডিটা একটু ভুল রয়েছে। ওকে, শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ধরনের কোশ্চেন রাখা হয়েছে। পরবর্তী 9 এর কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেব মাদক দ্রব্য রূপে আফিমের চাষ কবে নিষিদ্ধ করেন? অপশানগুলো দেখো। অপশান এ 1658 খ্রিস্টাব্দে, অপশান বি 1659 খ্রিস্টাব্দে এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, ঔরঙ্গজেব কিন্তু মাদক দ্রব্য রূপে আফিমের চাষ নিষিদ্ধ করেছিলেন। এর আগে আমরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে পেয়েছিলাম, যিনি মাদক দ্রব্য নিষিদ্ধ করেছিলেন। তার পরবর্তী সম্রাট হিসেবে ঔরঙ্গজেব 1659 খ্রিস্টাব্দে আফিমের চাষ বন্ধ করেন। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেব সিংহাসনে বসে রাহাদারি এবং পান্ডারি নামক দুটি কর বাতিল করেন। রাহাদারি অভ্যন্তরীণ শুল্ক হলে পান্ডারি কী ধরনের কর ছিল? অপশানগুলো দেখো। অপশান এ বিক্রয়লব্ধ পণ্যাদির উপর কর এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, রাহাদারি কী ধরনের কর ছিল? অভ্যন্তরীণ শুল্ক ছিল। আর পান্ডারি কী ধরনের কর ছিল? বিক্রয়লব্ধ পণ্যাদির উপর যে ট্যাক্স, সেটাই ছিল পান্ডারি। এই দুটো করকেই ঔরঙ্গজেব বাতিল করেছিলেন। এর সাথে বৈধ অবৈধ 80 প্রকার কর তিনি বাতিল করেন। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে, 1661 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের নির্দেশে মীর জুমলা কোচবিহার দখল করেন। কোচবিহারের নাম রাখা হয়। অপশানগুলো দেখো। অপশান এ জুমলানগর, অপশান বি ইসলামাবাদ, অপশান সি আলমগীরনগর, অপশান ডি আলমগীরপুর। সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ আলমগীর নগর। দেখো, উত্তরাধিকার যুদ্ধের কালে বাংলায় মোগল শাসন দুর্বল হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে অহোম বা আসামরাজ জয়ধ্বজ সিং মোগলদের অধিকৃত পশ্চিম কামরূপ দখল করে নেন। এছাড়া অহোম এবং কুচবিহারের অধিবাসী কোচরা প্রায়ই মোগল অধিকৃত অঞ্চলে হানা দিয়ে লুটপাট চালাতো। ঔরঙ্গজেবের নির্দেশে বাংলার শাসনকর্তা মীর জুমলা কুচবিহার ও অহোম রাজ্য আক্রমণ করেন এবং 1661 খ্রিস্টাব্দে তিনি কুচবিহার দখল করেন। দখল করার পর তিনি এই কুচবিহারের নামকরণ করেন আলমগীরনগর। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় বহুবার দেয়। আলমগীরনগর নামকরণ করেন কে, বা ঔরঙ্গজেবের সময় কোন অঞ্চলের নাম হয় আলমগীরনগর? তো অবশ্যই মনে রাখবে, কুচবিহার, যেটা মীর জুমলা বাংলার শাসনকর্তা হিসেবে 1661 খ্রিস্টাব্দে জয় করেছিলেন। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ মীর জুমলা, অপশান বি শায়েস্তা খাঁ, অপশান সি এ ও বি উভয়ই। সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ এ ও বি উভয়ই। দেখো, মীর জুমলা প্রথমে বাংলার শাসনকর্তা ছিলেন। এই মীর জুমলাকে কোথা থেকে আনা হয়েছিল? গোলকুন্ডা থেকে। গোলকুন্ডার শাসকের উচ্চাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রী ছিলেন এই মীর জুমলা, যিনি ঔরঙ্গজেবের সিংহাসন আরোহণের আগে থেকেই ঔরঙ্গজেবের সাথে ছিলেন এবং ঔরঙ্গজেব সিংহাসন আরোহণের পর এই মীর জুমলা বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তবে আসাম থেকে ঢাকা প্রত্যাবর্তনের পথে তার মৃত্যু হলে বাংলার গভর্নর নিযুক্ত হয়েছিলেন ঔরঙ্গজেবের মাতুল শায়েস্তা খাঁ। এটাও তোমরা মনে রাখবে, এই শায়েস্তা খাঁ 30 বছর বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের আইন সংহিতা নামে পরিচিত কোন গ্রন্থটি? অপশানগুলো দেখো। অপশান এ আহকাম ই আলমগীরি, অপশান বি
ফতোয়া ই আলমগীরি, অপশন সি আলমগীরনামা, অপশন ডি রুকাত ই আলমগীরি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ফতোয়া ই আলমগীরি। দেখো, ঔরঙ্গজেব খাঁটি ইসলামীয় আচরণবিধি সর্বসাধারণের কাছে প্রচারের জন্য রচনা করেন ফতোয়া ই আলমগীরি। এটি ছিল মধ্যযুগের সর্ববৃহৎ আইন সংহিতা ও তদানীন্তন আইন ব্যবস্থার বিশ্বাসযোগ্য এক দলিল। কেউ কেউ ভারতে মুসলিম শাসনের লেখা শ্রেষ্ঠ মুসলমান আইনের গ্রন্থ হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন, যা কি ছিল না নেপোলিয়ন কোডের ন্যায় অনন্য কীর্তি ছিল ঔরঙ্গজেবের। তাহলে মুঘল ভারতে বা মুঘল শাসন ব্যবস্থার যে আইন সংহিতা, সেটা কি ঔরঙ্গজেবের ফতোয়া ই আলমগীরি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটাকে নেপোলিয়নের কোডের সাথে তুলনা করা হচ্ছে। আর দেখো, আলমগীরনামা যেটা মোহাম্মদ কাজিমের লেখা, রুকাত ই আলমগীরি, এটাও কিন্তু ঔরঙ্গজেবের চিঠিপত্রের একটি সংকলন, যেটা ফার্সি ভাষায় লেখা হয়েছিল, রুকাত ই আলমগীরি। আর তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবে যে আহকাম ই আলমগীরি কার লেখা। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেব জিজিয়া কর ধার্য করেন কত সাল নাগাদ। অপশানগুলো দেখো, অপশান এ 1669, অপশান বি 1667, অপশান সি 1679, অপশান ডি 1680। তো দেখো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1679 খ্রিস্টাব্দ নাগাদ ঔরঙ্গজেব জিজিয়া কর ধার্য করেন। আমরা জানি যে মহান মুঘল সম্রাট আকবর 1664 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে নিয়েছিলেন, তবে ঔরঙ্গজেব জিজিয়া কর ধার্য করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1679 খ্রিস্টাব্দে। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেবের সময় কোন রাজপুত উচ্চ পদে বহাল ছিলেন। অপশানগুলো দেখো, অপশান এ জয়সিংহ, অপশান বি রাজসিংহ, অপশান সি যশবন্ত সিংহ, অপশান ডি সকলেই। তো এখানে সঠিক উত্তর অপশান ডি। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেবের সময় 1667 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ইউসুফজাই উপজাতি বিদ্রোহ করে মোগলদের বিরুদ্ধে। অপশানগুলো দেখো, অপশান এ ভাগু, অপশান বি আজমল খাঁ, অপশান সি খুশল, অপশান ডি গরিব দাস হাডা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 16 অপশান এ অর্থাৎ ভাগু। দেখো, ঔরঙ্গজেবের সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাঞ্জাব থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ইউসুফজাই, আফ্রিদি, খটক প্রভৃতি দুর্ধর্ষ ও হিংস্র স্বাধীনতাপ্রিয় আফগান উপজাতিরা বিদ্রোহ করে। তাদের মধ্যে গোষ্ঠী স্বাতন্ত্র্য ছিল প্রবল এবং তারা কখনোই মোগলদের বশ্যতা স্বীকারে রাজি ছিল না। তো ইউসুফজাই, আফ্রিদি এবং খটক এই তিনটি দুর্ধর্ষ উপজাতি ঔরঙ্গজেবের আমলে বিদ্রোহ করছে। 1667 খ্রিস্টাব্দে জনৈক ভাগুর নেতৃত্বে প্রায় 5000 ইউসুফজাই মোগলদের বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং আটক ও পেশোয়ারে ব্যাপক লুঠতরাজ শুরু করে। মোগল সেনাপতি মোহাম্মদ আমিন খাঁ পরপর কয়েকবার আক্রমণ চালিয়ে এই ইউসুফজাই উপজাতিকে দমন করার চেষ্টা করেন। তাই ইউসুফজাই উপজাতির বিদ্রোহ ভাগুর নেতৃত্বে হয়েছিল 1667 খ্রিস্টাব্দে। মোহাম্মদ আমিন খাঁ মোগল সেনাপতি হিসেবে এই আক্রমণ দমন করেছিলেন। দেখো, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে আলী মসজিদের যুদ্ধে কোন মোগল সেনাপতি পরাজিত হন। অপশানগুলো দেখো, অপশান এ আমিন খান এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। মোহাম্মদ আমিন খান মোগল সেনাপতি হিসেবে আফ্রিদি উপজাতিদের কাছে পরাজিত হয়েছিলেন 1672 খ্রিস্টাব্দে। আজমল খান নেতৃত্বে এই আফ্রিদি উপজাতি বিদ্রোহ ঘোষণা করে, যেখানে মোহাম্মদ আমিন খান পরাজিত হচ্ছেন আলী মসজিদের যুদ্ধে। দেখো, পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে কোন ঐতিহাসিক বলেছেন ঔরঙ্গজেব রাজপুতদের সাথে উদার নীতি থেকে বিচ্যুত হন। অপশানগুলো দেখো, অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি পার্সিভাল স্পিয়ার, অপশান সি সতীশচন্দ্র, অপশান ডি এ ও বি উভয়ই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এ ও বি উভয়ই। ভিনসেন্ট স্মিথ এবং পার্সিভাল স্পিয়ার এই দুজন ঐতিহাসিকই বলছেন যে ঔরঙ্গজেব রাজপুতদের সাথে উদার নীতি থেকে বিচ্যুত হন। শুধুমাত্র এই দুজন ঐতিহাসিক নন, স্যার যদুনাথ সরকার, ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর শ্রীরাম শর্মা, উলসলি হেগ, ডক্টর শ্রীবাস্তবের মতো ঐতিহাসিকরা
বলছেন যে আকবর রাজপুতদের প্রতি উদার নীতি গ্রহণ করে তাদেরকে মোগল সাম্রাজ্যের অন্যতম প্রধান মিত্র ও সহযোগীতে পরিণত করলেও সম্রাট ঔরঙ্গজেব আকবরের উদারনীতি থেকে বিচ্যুত হন এবং ভারতেও ইসলামিক ধর্মতন্ত্র প্রতিষ্ঠার সংকীর্ণ নীতি গ্রহণ করে রাজপুতদের মুঘল সাম্রাজ্যের শত্রুতে পরিণত করেন। তবে সতীশচন্দ্র, ডক্টর মোহাম্মদ আতাহার আলী, ডক্টর ঘনশ্যাম দাস শর্মা প্রমুখ ঐতিহাসিকগণ এই মন্তব্যের বিরোধিতা করে বলেছেন যে আকবরের হিন্দু বিরোধী নীতি বা রাজপুত নীতির পশ্চাতে বিভিন্ন রাজনৈতিক কারণ ছিল এবং ছিল রাজপুতদের অন্তর্দ্বন্দ্ব। ওকে, পরবর্তী 19-এর কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেবের আমলে কোন রাজপুত বীর 1665 খ্রিস্টাব্দে শিবাজির সাথে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন? অপশানগুলো দেখো। অপশান এ জয়সিংহ, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, জয়সিংহ ছিলেন অম্বরের শাসক। অম্বররাজ জয়সিংহকে শিবাজিকে দমনের দায়িত্ব দেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। তো এর আগে ঔরঙ্গজেব তার মাতুল শায়েস্তা খাঁকে 1663 খ্রিস্টাব্দে শিবাজিকে দমনের নির্দেশ দেন, কিন্তু শায়েস্তা খাঁ ব্যর্থ হয়ে কোনো ক্রমে দাক্ষিণাত্য থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসেন। এরপর অম্বররাজ জয়সিংহ এবং দিলির খাঁকে শিবাজিকে দমনের জন্য পাঠানো হয়। তবে জয়সিংহ শিবাজিকে দমন নয়, এক ভিন্নতর নীতি গ্রহণ করে মিত্রতার মাধ্যমে শিবাজিকে মোগলদের অনুগত বা বশ্যতা স্বীকারে বাধ্য করেন। তিনি 1665 খ্রিস্টাব্দে শিবাজির সাথে এক সন্ধিতে আবদ্ধ হন, যা পুরন্দরের সন্ধি নামে পরিচিত। 1665 খ্রিস্টাব্দে জুন মাসে অম্বররাজ জয়সিংহ মোগলদের হয়ে মারাঠা শাসক শিবাজির সাথে পুরন্দরের সন্ধি করছেন এবং এই সন্ধির মাধ্যমে মারাঠা শক্তিকে মোগলদের অনুগত মিত্রে পরিণত করার চেষ্টা করছেন। যদিও পরবর্তীকালে স্বয়ং সম্রাট এবং তার কিছু আমলাদের বিরোধিতায় শিবাজি পুনরায় মোগলদের শত্রুতে পরিণত হচ্ছে এবং মারাঠা মোগল দ্বন্দ্ব কিন্তু ঔরঙ্গজেবের সময় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যায় পরিণত হচ্ছে। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেব রাজপুতদের প্রতি মৈত্রী নীতির সম্পূর্ণ পরিত্যাগ করে কোন রাজপুত রাজ্যের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করেন? ঔরঙ্গজেব রাজপুতদের প্রতি মৈত্রী নীতি পরিত্যাগ করে কোন রাজপুত রাজ্যের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করেন? অপশানগুলো দেখো। অপশান এ মারোয়ার, অপশান বি মেবার, অপশান সি বুন্দি, অপশান ডি সবকটি। এখানে সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, প্রথমত ঔরঙ্গজেব মারোয়ার, তারপর মেবার এবং বুন্দি সহ রাজপুতানার সকল রাজ্য এবং রাজ্যের শাসকদের সাথে দুর্ব্যবহার করে বিনা কারণে ঔরঙ্গজেব রাজপুত মৈত্রীর থেকে মোগল সাম্রাজ্যকে বঞ্চিত রাখছেন এবং মহান মুঘল সম্রাট আকবরের যে রাজপুত মৈত্রী নীতি, যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আকবর রাজপুত মৈত্রী স্থাপন করে ভারতের শৌর্যবীর্যের প্রতীক রাজপুতদের মুঘল সাম্রাজ্যের স্তম্ভে পরিণত করেছিলেন, সেই মিত্রতা থেকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব সরে আসছেন। মারোয়ার, মেবার, বুন্দি এই সবকটি রাজ্যের বিরুদ্ধেই কিন্তু ঔরঙ্গজেব দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করছেন। পরবর্তী 21-এর কোশ্চেনে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তীর্থকর পুনঃপ্রবর্তন করেন? অপশানগুলো দেখো। অপশান এ 1673 খ্রিস্টাব্দে, অপশান বি 1674 খ্রিস্টাব্দে, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, আমরা আকবরের সময় দেখেছিলাম 1663 খ্রিস্টাব্দে আকবর তীর্থকর লোপ করেন, কিন্তু ঔরঙ্গজেব 1674 খ্রিস্টাব্দে আবার তীর্থকর পুনঃপ্রবর্তন করছেন। পরবর্তী 22-এর কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেব কোন অজুহাতে মারোয়ার দখল করতে তৎপর হন? অপশানগুলো দেখো। অপশান এ মারোয়ার অধিপতি যশবন্ত সিং অপুত্র অবস্থায় মারা যান, এটা অপুত্রক হবে, অপুত্রক অবস্থায় মারা যান, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, মারোয়ারের শাসক যশবন্ত সিং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এক অভিযানে হঠাৎ মারা গেলে
যেহেতু মারওয়ার সিংয়ের কোনো পুত্র সন্তান ছিল না, যখন যশবন্ত সিং মারা যাচ্ছেন ঠিক সেই সময়, তাই ঔরঙ্গজেব এই অপুত্রক অবস্থায় মারা যাওয়ার কারণ দেখিয়ে মারওয়ার রাজ্যটি দখল করতে উদ্যত হন। যদিও পরবর্তীকালে যশবন্ত সিংয়ের বিধবা পত্নীর পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম অজিত সিং, কিন্তু যখন যশবন্ত সিং মারা যাচ্ছেন ঠিক সেই সময় অপুত্রক অবস্থায় মারা যাওয়ার কারণে ঔরঙ্গজেব এই মারওয়ার রাজ্যটি দখল করতে উদ্যত হয়েছিলেন। এছাড়াও অপশন বিতে যেটা রয়েছে দেখো, উত্তরাধিকার যুদ্ধে রাজা যশবন্ত সিং দাঁড়ার পক্ষ অবলম্বন করেছিলেন, এটাও সঠিক। মুঘল দরবারে সুন্নি মুসলমানদের সাথে রাজপুত মৈত্রী বন্ধ করতে চেয়েছিল। অপশন ডি, সম্রাটের অনুমতি ব্যতীত রাজা যশবন্ত সিংয়ের পত্নী দত্তক পুত্র গ্রহণ। এগুলো কিন্তু সবই ভুল রয়েছে, একমাত্র গ্রাহ্য কারণ রয়েছে অপশন এ। অপশন বিটাও একটা কারণ, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য কারণ যদি বলা হয় ঔরঙ্গজেবের দ্বারা মারওয়ার রাজ্য দখল, তাহলে এই যশবন্ত সিংয়ের অপুত্রক অবস্থায় মারা যাওয়া। ওকে, পরবর্তী 23-এর কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেবের রাজনৈতিক অজ্ঞতা চূড়ান্ত পরিচয় কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ নবম শিখ গুরু তেগ বাহাদুরের হত্যা, অপশান বি উত্তর পশ্চিম সীমান্তে অপ্রয়োজনীয় ও ধ্বংসাত্মক যুদ্ধ চালানো, অপশান সি মারওয়ারকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেওয়ার উদ্যোগ, অপশান ডি আগ্রা দুর্গে শিবাজিকে বন্দি করা। তো ঔরঙ্গজেবের রাজনৈতিক অজ্ঞতা যদিও সবগুলোই, তবুও এখানে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ অপশান সি, অর্থাৎ মারওয়ারকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা, যে কারণে সমগ্র রাজপুতদের যে মৈত্রী, সেই মিত্রতা থেকে, সেই সৌহার্দ্য থেকে কিন্তু মুঘল সাম্রাজ্য বঞ্চিত হচ্ছে। তো এই মারওয়ারকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে গিয়ে মুঘল সাম্রাজ্যের পতনের কারণকে ঔরঙ্গজেব ডেকে আনেন। ভারতের শৌর্য বীর্যের প্রতীক হিসেবে রাজপুতদের সহযোগিতা সহানুভূতি থেকে মুঘল সাম্রাজ্য বঞ্চিত হয়, যে কারণটা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অনেকাংশে না হলেও একাংশে দায়ী। ওকে, দেখো পরবর্তী 24-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশানগুলো দেখো, অপশান এ মোগল বাহিনী মেবার আক্রমণ করে মেবারের 200 মন্দির ধ্বংস করে, অপশান বি ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবর নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করেন, অপশান সি রাঠোর বীর দুর্গাদাস ঔরঙ্গজেবের মারওয়ার অধিগ্রহণ প্রতিহত করেন, অপশান ডি উপরোক্ত সবকটি। এখানে সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ উপরোক্ত সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, মোগল বাহিনী মেবার আক্রমণ করে 200 মন্দির ধ্বংস করেছিল। ঔরঙ্গজেবের এক পুত্র দ্বিতীয় আকবর, যিনি ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে দাক্ষিণাত্যে পলায়ন করেন। এছাড়া তিনি নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলেও ঘোষণা করেছিলেন। আর রাঠোর বীর দুর্গাদাস ঔরঙ্গজেবের মারওয়ার অধিগ্রহণ প্রতিহত করেন। এই দুর্গাদাস ছিলেন যশবন্ত সিংয়ের অনুগত। পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে 1681 খ্রিস্টাব্দে মোগল মেবার সন্ধির শর্ত নিম্নোক্ত কোনটি ছিল না? অপশানগুলো দেখো, অপশান এ মোগল সেনাবাহিনী মেবার ত্যাগ করে, অপশান বি জয়সিংহ মেবারে রানা হিসেবে স্বীকৃতি পান এবং তাকে 5000 মনসবদারের পদে বহাল করা হয়, অপশান সি চিতোর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে এবং অপশান ডি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জয়সিংহ মোগলদের 3 লক্ষ টাকা দিতে সম্মত হন। এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ চিতোর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। এটা কিন্তু মোগল মেবার সন্ধির শর্ত ছিল না, বাকি সবগুলোই ছিল। দেখো, 1681 খ্রিস্টাব্দে মেবারের রানা রাজসিংহের সাথে ঔরঙ্গজেবের এক সন্ধি হয়েছিল, যেখানে এই রাজসিংহের পুত্র জয়সিংহ মেবারে রানা হিসেবে স্বীকৃতি পান এবং তাকে 5000 মনসবদার পদে নিয়োগ করা হয়েছিল। মোগল সেনাবাহিনী মেবার ত্যাগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জয়সিংহ মোগলদের 3 লক্ষ টাকা দিতে সম্মত হয়েছিল। সবগুলোই সঠিক। পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে কোন মারাঠা শাসক ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র দ্বিতীয় আকবরকে আশ্রয় দেয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রাজা রাম। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে ঔরঙ্গজেবের গোলকুন্ডা দখলের কারণটি ছিল। অপশানগুলো দেখো, অপশান এ গোলকুন্ডার হিরে ও লোহার খনির সমৃদ্ধি, অপশান বি মদন্না ও আকান্না নামক ব্রাহ্মণ মন্ত্রীর
দের অস্তিত্ব, অপশন সি এ ও বি উভয়ই, এবং অপশন ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ এ ও বি উভয়ই। দেখো, ঔরঙ্গজেব গোলকুন্ডা হিরে এবং লোহার খনির প্রাচুর্যতাকে মাথায় রেখে এই গোলকুন্ডা দখলে তৎপর হন। এছাড়াও দেখো, ঔরঙ্গজেব যেহেতু একজন ধর্মীয় শাসক ছিলেন, ধর্মনীতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন, তাই গোলকুন্ডার মতো একটি মুসলিম রাজ্যে মদন্না এবং আকান্না নামক দুই ব্রাহ্মণ মন্ত্রীর অস্তিত্ব বাদশাকে যথেষ্ট ক্ষুব্ধ করেছিল। তিনি বিধর্মী মন্ত্রীদ্বয়কে অপসারিত করার দাবি জানালে গোলকুন্ডার কুতুবশাহী সুলতান আবুল হাসান তা প্রত্যাখ্যান করেন। তো এই অবস্থায় ঔরঙ্গজেব গোলকুন্ডা দুর্গ অবরোধ করেন এবং দীর্ঘ 8 মাস অবরোধ করার পরে মোগল বাহিনী কিন্তু এই গোলকুন্ডা দুর্গ জয় করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আবদুল্লাহ পান্নি নামক জনৈক আফগান দুর্গরক্ষীর বিশ্বাসঘাতকতায় মোগল বাহিনী দুর্গ দখল করে। তাহলে আমরা দেখেছি ঔরঙ্গজেবের সময় ঔরঙ্গজেব আশিরগড় দুর্গ জয় করছে ছলনার আশ্রয় নিয়ে, ঠিক সেই রকমই ঔরঙ্গজেব এই গোলকুন্ডা দুর্গ জয় করে বিশ্বাসঘাতকতার মাধ্যমে, উৎকোচ দানে বশীভূত করে বিশ্বাসঘাতকতার মাধ্যমে এই গোলকুন্ডা জয় করে। ওকে, ঠিক আকবরের আশিরগড় দুর্গ জয়ের মতো। পরবর্তী 28 কোশ্চেনে বলা হয়েছে, শিবাজিকে মোগল মিত্রে পরিণত করার নীতি গ্রহণ করে কে? অপশন এ শায়েস্তা খাঁ, অপশন বি জয়সিংহ, সঠিক উত্তর জয়সিংহ। পরবর্তী 29 কোশ্চেনে বলা হয়েছে, পুরন্দরের সন্ধি অনুসারে শিবাজি কয়টি দুর্গ মোগলদের ছেড়ে দেন? অপশন এ 23টি, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, 1665 খ্রিস্টাব্দে জুন মাসে রাজপুত বীর জয়সিংহ শিবাজির সাথে মোগলদের হয়ে পুরন্দরে সন্ধি স্বাক্ষর করেন, যেখানে মোগল সার্বভৌমত্ব স্বীকার করে নেন শিবাজি এবং স্বীকার করে 23টি দুর্গ, কয়েকটি জেলা এবং যেখান থেকে বার্ষিক 20 লক্ষ টাকা রাজস্ব আদায় হতে পারে এরকম কয়েকটি জেলা মোগলদের ছেড়ে দিয়েছিলেন। আর তার বিনিময়ে তার পুত্র শম্ভুজি মোগল দরবারে 5000 মনসবদার পদে নিযুক্ত হন। পরবর্তী 30 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেব শিবাজিকে রাজা হিসেবে স্বীকার করে কোথাকার জায়গির প্রদান করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছে। অপশন এ পুনা, অপশন বি সাতারা, অপশন সি বিজাপুর, অপশন ডি বেরার। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ বেরার। 1668 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যখন দেখলেন যে শিবাজিকে কোনোভাবেই শায়েস্তা করা সম্ভব নয়, শিবাজিকে কিন্তু জয়সিংহের কথা শুনে মোগল মিত্রে পরিণত করতে চাননি ঔরঙ্গজেব। তার কয়েকজন রাজপুত অনুগামীর বা আমলার পরামর্শে, যেমন শায়েস্তা খাঁ, দিলির খাঁ, যশবন্ত সিং, জাহানারা, এই সকলের পরামর্শে শিবাজিকে ঔরঙ্গজেব আগ্রা দুর্গে নজরবন্দি করে রাখেন। তবে সুচতুর শিবাজি শিশুপুত্র সহ সেখান থেকে কৌশলে পালিয়ে যায় নিজ রাজ্যে। তাই কোনোভাবে পরাজিত করা সম্ভব নয় দেখে ঔরঙ্গজেব তাকে 1668 খ্রিস্টাব্দে রাজা বলে স্বীকার করে জায়গির হিসেবে বেরার প্রদেশটি প্রদান করেছিলেন। পরবর্তী 31 কোশ্চেনে বলা হয়েছে, মারাঠা রানী তারাবাই ঔরঙ্গজেবকে কবে সন্ধির প্রস্তাব দেন? অপশানগুলো দেখো, অপশান এ 1680 খ্রিস্টাব্দে, অপশান বি 1690 খ্রিস্টাব্দে, অপশান সি 1700 খ্রিস্টাব্দে, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 32 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে কবে হত্যা করেছিলেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে যেটা রয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর 1675 খ্রিস্টাব্দে সেই চাঁদনি চকে, দিল্লির চাঁদনি চকে, যেখানে রাসবিহারীর পরামর্শে বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জকে বোমা নিক্ষেপ করেছিলেন, সেই চাঁদনি চকে 1675 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মুন্ডচ্ছেদ করে হত্যা করেছিলেন। পরবর্তী 33 কোশ্চেনে বলা হয়েছে, দারুল হারব শব্দের অর্থ কি? অপশানগুলো দেখো, অপশান এ মুসলিমদের দেশ, অপশান বি অমুসলিমদের দেশ, অপশান সি খলিফার রাজ্য, অপশান ডি ধর্মযোদ্ধা হওয়া। তো 33-এর সঠিক উত্তর অপশান বি অর্থাৎ অমুসলিমদের দেশ। দারুল হারবকে দারুল ইসলামে পরিণত করার নীতি নিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। পরবর্তী 34 কোশ্চেনে বলা হয়েছে, নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়? অপশানগুলো দেখো,
অপশন এ, ধর্মীয় আচরণবিধি যথাযথ পালিত হচ্ছে কিনা তা দেখাশোনার জন্য ঔরঙ্গজেব মুহাতাসিব নামক কর্মচারী নিয়োগ করেন। অপশন বি, 1697 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব ত্রিচিনপল্লী ও তাঞ্জোর নামক হিন্দু রাজ্য দুটি জয় করেন। অপশন সি, ঔরঙ্গজেবের সময় জায়গিদারি সংকট চরমে ওঠে। অপশন ডি, ঔরঙ্গজেব দরবারে উলেমা, মোল্লা, মৌলবীদের ক্ষমতা খর্ব করেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ 4টি অপশন, আরও একবার তোমরা ভালোভাবে নোটিশ করো। এখানে সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, ঔরঙ্গজেব দরবারে উলেমা, মোল্লা, মৌলবীদের ক্ষমতা খর্ব করেন, এটা কিন্তু একদমই ভুল। ঠিক এর উল্টোটাই ঔরঙ্গজেব করেছিলেন। 1679 বা 80 খ্রিস্টাব্দে মাহজারনামা দ্বারা মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে উলেমাদের ক্ষমতা হরণ করেছিলেন, সেই ক্ষমতা কিন্তু আবার ঔরঙ্গজেব ফিরিয়ে দিচ্ছেন। প্রধান সদর ও প্রধান কাজী প্রভৃতি পদ মৌলা, মৌলবীদের প্রদান করা হচ্ছে। এছাড়া নিষ্কর জমি দেওয়া হচ্ছে। তার শাসনকালে মোল্লা, মৌলবী, উলেমারা সকলে কিন্তু বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন। তাই এটাই শুধুমাত্র ভুল। বাকিগুলো দেখো, অপশন এতে যেটা রয়েছে দেখো, মুহাতাসিব নামক কর্মচারীর কাজ কি ছিল, এই কোশ্চেনটা সেপারেটভাবে দেয়। ধর্মীয় আচরণবিধি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা লক্ষ্য করার জন্যই ঔরঙ্গজেব মুহাতাসিব নামক কর্মচারী নিয়োগ করেন, কারণ ঔরঙ্গজেব চেয়েছিলেন তার রাজ্যের সকল প্রজায় যেন কোরআন নির্দেশিত পথে চালিত হয়। পরবর্তী দেখো, বিয়ের অপশানে যেটা রয়েছে, 1697 খ্রিস্টাব্দে দুটি হিন্দু রাজ্য ঔরঙ্গজেব জয় করছেন, 1 ত্রিচিনপল্লী, 2 তাঞ্জোর, মনে রাখবে। এবং অপশন সিতে যেটা রয়েছে, ঔরঙ্গজেবের সময় জায়গিদারি সংকট চরমে ওঠে, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেহেতু ভারতের সর্বাধিক মুঘল সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন ঔরঙ্গজেব, তাই উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে তার রাজ্য বিস্তৃত ছিল সর্বাধিকভাবে, তাই জায়গিদারি সংকট হওয়াটাই স্বাভাবিক। এ নিয়ে সতীশচন্দ্রের বেশ কিছু মন্তব্য প্রণিধানযোগ্য। তো সতীশচন্দ্র এই মুঘল যুগে ঔরঙ্গজেবের সময় জায়গিদারি সংকট কতটা মুঘল সাম্রাজ্যের অবনতিতে প্রভাব বিস্তার করেছিল বা অবনতিতে অবদান রেখেছিল, সেটা কিন্তু বলেছেন। তো যাই হোক, এখানে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 35-এর কোশ্চেনে বলা হয়েছে, নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশানগুলো দেখো। অপশন এ, 1669 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা দ্বারা ঔরঙ্গজেব হিন্দুদের নতুন মন্দির নির্মাণ নিষিদ্ধ করেন। অপশন বি, 1695 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব রাজপুত ব্যতীত সকল হিন্দুদের পালকি বা হস্তি চড়া, অশ্বারোহণ, অস্ত্রবহন প্রভৃতি নিষিদ্ধ করেন। অপশন সি, 1665 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব হিন্দু বণিকদের পণ্যের উপর 5% এবং মুসলিম বণিকদের পণ্যের উপর 2.5% কর ধার্য করেন। এবং অপশন ডি, উপরোক্ত সবকটি। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সবকটি। দেখো, ঔরঙ্গজেব মেবারে 200 মন্দির ধ্বংস করেছিলেন। আর দেখো, 1669 খ্রিস্টাব্দে তিনি এক নির্দেশ দিচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে হিন্দুরা নতুন মন্দির নির্মাণ করতে পারবে না, তবে পুরাতন যে মন্দিরগুলো ছিল সেগুলো রাখতে পারবে, কিন্তু নতুন কোনো মন্দির নির্মাণ করতে পারবে না, এরকম নির্দেশ দিচ্ছেন। আর 1695 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব রাজপুত ছাড়া সকল হিন্দুদের কি করছে, হস্তি চড়া বা ঘোড়ায় চড়া এই ধরনের যে রীতিগুলো, এখান থেকে হিন্দুদের বঞ্চিত করছেন। আর 1665 খ্রিস্টাব্দে হিন্দু এবং মুসলিম বণিকদের ওপর তিনি কি পণ্যের ওপর কি করছেন, যে কর ধার্য করছেন, যে কর পান্ডারি রাহাদারি নামক যে কর দুটি তিনি সিংহাসন আরোহণের সাথে সাথে তুলে দিয়েছিলেন, পরবর্তীকালে তিনি 1665 খ্রিস্টাব্দে আবার এই ধরনের কর ধার্য করছেন। ওকে, পরবর্তী 36-এর কোশ্চেনে বলা হয়েছে, নিম্নোক্ত কোন হিন্দু মন্দিরটি ঔরঙ্গজেব ধ্বংস করেননি? অপশানগুলো দেখো। অপশান এ, থানেশ্বরের চক্রস্বামী মন্দির, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, থানেশ্বরের চক্রস্বামী মন্দিরটি ঔরঙ্গজেব ধ্বংস করেনি। বাকি মথুরার কেশব মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, বৃন্দাবনের গোবিন্দ জিউরের মন্দির, এই সকল মন্দিরগুলো কিন্তু ঔরঙ্গজেব ধ্বংস করে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে থানেশ্বরের চক্রস্বামী মন্দির সুলতান মাহমুদ কবে অভিযান করে বা ধ্বংস করে। পরবর্তী 37-এর কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের আমলে কে জাট বিদ্রোহে নেতৃত্ব দেন? অপশানগুলো দেখো। অপশান এ, গোকলা, অপশান বি, রাজারাম, অপশান সি, চূড়ামন, অপশান ডি, সকলেই। তো এখানে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ
সকলেই। দেখো, ঔরঙ্গজেবের আমলে দিল্লি ও মথুরা অঞ্চলে বসবাসকারী জাটরা ছিল মূলত কৃষিজীবী এবং মোগলদের বিরুদ্ধে পূর্বেও তারা বিদ্রোহ করেছিল। তারা সরকারকে উচ্চ হারে কর দিতে আপত্তি জানিয়েছিল। তবে বাদশাহের আর্থিক সংকট দূর করার জন্য মথুরার ফৌজদার আব্দুল নবী জাট কৃষকদের থেকে জোর করে রাজস্ব আদায় করে, যে কারণে কিন্তু এই জাটরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং 1659 খ্রিস্টাব্দে মথুরার ফৌজদার আব্দুল নবীর বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গোকলার নেতৃত্বে জাটরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করে এবং এই গোকলার পর রাজারাম 1686 খ্রিস্টাব্দে এবং রাজারামের পর তার ভ্রাতুষ্পুত্র চূড়ামন এই জাট বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এবং শেষ পর্যন্ত এই জাট বিদ্রোহের ফলে ভরতপুরে একটি স্বাধীন জাট রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে দেখো, গোকলা 1669 খ্রিস্টাব্দে, রাজারাম 1686 খ্রিস্টাব্দে এই জাট বিদ্রোহের নেতৃত্ব দেয় এবং রাজারামের পর চূড়ামন বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করে। পরবর্তী 38 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের আমলে শতনামী বিদ্রোহের সূচনা হয় কবে? অপশানগুলো দেখো, 1672 খ্রিস্টাব্দে, অপশান বি 1675 খ্রিস্টাব্দে, অপশান সি 1680 খ্রিস্টাব্দে, অপশান ডি 1672 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ 1672 খ্রিস্টাব্দে শতনামীরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করে। পাতিয়ালা ও আলোয়ার অঞ্চলে এই শতনামীরা বসবাস করত। এরা ছিল হিন্দু ভক্ত সম্প্রদায়। এরা কৃষিকার্য এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবন ধারণ করত। তো 1672 খ্রিস্টাব্দে এরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করে, কারণ মোগল রাজকর্মচারীরা এই শতনামী কৃষকদের সাথে রাজস্ব আদায় সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়ে এবং 1672 খ্রিস্টাব্দে গরিব দাস হাডার নেতৃত্বে শতনামীরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহে নামে। পরবর্তী 39 কোশ্চেনে বলা হয়েছে, 1671 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের আমলে বুন্দেলা বিদ্রোহ সংগঠিত হয়। বুন্দেলারা ছিল, দেখো এখানে সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ মধ্য ভারতের রাজপুত গোষ্ঠী ছিল বুন্দেলারা। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির প্রতিবাদে তার রাজত্বের সূচনায় বুন্দেলখণ্ডে রাজা চম্পত রায় বিদ্রোহ ঘোষণা করে। যদিও তার বিদ্রোহ সফল হয়নি, তবে তার পুত্র ছত্রসাল 1671 খ্রিস্টাব্দে নির্যাতিত হিন্দুদের সংঘবদ্ধ করে ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করে। ধর্মীয় আন্দোলন হিসেবে এই আন্দোলন শুরু হলেও পরবর্তীকালে কিন্তু এই আন্দোলন স্বাধীনতা সংগ্রামের স্তরে উন্নীত হয়ে গিয়েছিল এবং এই বুন্দেলারা 1731 খ্রিস্টাব্দে মালব একটি হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করে। তাহলে যদি বলা হয় যে ঔরঙ্গজেবের আমলে ধর্মীয় বিদ্রোহ হিসেবে কোনটি ছিল? বুন্দেলা বিদ্রোহ। এই বুন্দেলারা কোথাকার মানুষ ছিল? মধ্য ভারতের রাজপুত গোষ্ঠী বলতে হবে। ওকে। আর শতনামী বললে শতনামীরা ছিল পাতিয়ালা ও আলোয়ার অঞ্চলের, আর জাট বললে দিল্লি ও মথুরা অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী সম্প্রদায়। সবগুলো সেপারেটভাবে মনে রাখবে। আবারও বলছি, জাট বিদ্রোহ হয়েছিল 1669 খ্রিস্টাব্দে, বুন্দেলা বিদ্রোহ হয়েছিল 1671 খ্রিস্টাব্দে এবং শতনামী বিদ্রোহ 1672 খ্রিস্টাব্দে। দেখো, পরবর্তী 40 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের আমলে শতনামীরা বিদ্রোহ করে তারা কার অনুগামী ছিল? অপশানগুলো দেখো, অপশান এ কবির, অপশান বি দাদু দয়াল, অপশান সি গুরু নানক, অপশান ডি রামদাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দাদু দয়াল। সেই পশ্চিম ভারতের ভক্তিবাদী সাধক দাদু দয়ালের অনুগামী ছিল শতনামীরা। পরবর্তী 41 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের বিরুদ্ধে সংঘটিত কোন বিদ্রোহে অংশগ্রহণকারীরা মুন্ডিয়া নামে পরিচিত ছিল? অপশানগুলো দেখো, অপশান এ শতনামী বিদ্রোহ, অপশান বি জাট বিদ্রোহ, অপশান সি শিখ বিদ্রোহ, অপশান ডি বুন্দেলা বিদ্রোহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বুন্দেলা বিদ্রোহ। পরবর্তী 42 কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে কে মন্তব্য করেন? স্পেনীয় ক্ষত নেপোলিয়নকে যেমন ধ্বংস করে তেমনি দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবকে ধ্বংস করে। ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোটেশন। তো অপশানগুলো দেখো, অপশান এ যদুনাথ সরকার, অপশান বি সতীশচন্দ্র, অপশান সি আতাহার আলী, অপশান ডি ভিনসেন্ট স্মিথ। সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ যদুনাথ সরকার।
পরবর্তী 43-এর কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে কোন ঐতিহাসিক মন্তব্য করেন, নিষ্ঠাবান ঔরঙ্গজেব বরং তার সিংহাসন হারাতে প্রস্তুত ছিলেন, কিন্তু তার ধর্ম এবং শাসননীতি পরিবর্তনে প্রস্তুত ছিলেন না। অপশানগুলো দেখো, অপশান এ সতীশচন্দ্র, অপশান বি ঈশ্বরীপ্রসাদ, অপশান সি যদুনাথ সরকার, অপশান ডি স্মিথ। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ যদুনাথ সরকার। স্যার যদুনাথ সরকার মুঘল সাম্রাজ্যের যে প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমগ্র মুঘল সাম্রাজ্য নিয়ে, বিশেষ করে ঔরঙ্গজেবের শাসনকাল নিয়ে গবেষণা করেছেন এবং তার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই মনে রাখবে। এগুলো কিন্তু কোটেশন আকারে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরবর্তী 44-এর কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের মৃত্যুর পূর্বে তার কোন সন্তান পরলোক গমন করেন। অপশানগুলো দেখো, অপশান এ আকবর, অপশান বি জেবুন্নেসা, অপশান সি জিনাতুন্নেসা, অপশান ডি এ ও বি উভয়ই। সঠিক উত্তর আকবর এবং জেবুন্নেসা দুজনেই। আকবর 1704 খ্রিস্টাব্দে এবং জেবুন্নেসা 1702 খ্রিস্টাব্দে। আর ঔরঙ্গজেব মারা যাচ্ছেন 1707 খ্রিস্টাব্দে। তাহলে ঔরঙ্গজেবের মৃত্যুর পূর্বেই তার কন্যা এবং পুত্র মারা যাচ্ছে। পরবর্তী 45-এর কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেবের আমলে তাজমহলের অনুকরণে বিবি কা মকবরা কে নির্মাণ করেন। অপশানগুলো দেখো, অপশান এ আজম শাহ এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আজম শাহ তার প্রিয় মাতার স্মৃতিতে ঔরঙ্গাবাদে বিবি কা মকবরা নির্মাণ করেন। এটি তাজমহলের অনুকরণে নির্মাণ করা হয়েছিল ঔরঙ্গজেবের প্রিয় পত্নী রাবিয়া উদ দুরানির স্মৃতির উদ্দেশ্যে। পরবর্তী 46-এর কোশ্চেনে বলা হয়েছে, ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজাতে দক্ষ ছিলেন। অপশানগুলো দেখো, অপশান এ সেতার, অপশান বি বীণা, অপশান সি তবলা, অপশান ডি নাকারা। তো 46-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বীণা বাজাতে ঔরঙ্গজেব দক্ষ ছিলেন। পরবর্তী 47-এর কোশ্চেনে বলা হয়েছে, কোন বিদেশি ঔরঙ্গজেবের সময় ভারত এসেছিলেন। অপশানগুলো দেখো, অপশান এ ক্যাপ্টেন হকিন্স, অপশান বি মানুচি, অপশান সি জেমিলি কাররই, অপশান ডি বার্নিয়ে। সঠিক উত্তর অপশান সি। পরবর্তী 48-এর কোশ্চেনে বলা হয়েছে, কে বলেছেন দাক্ষিণাত্য ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়েরই সমাধিস্থল। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোটেশন। অপশানগুলো দেখো, অপশান এ ভিনসেন্ট স্মিথ এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ভিনসেন্ট স্মিথ বলেছেন দাক্ষিণাত্য ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়েরই সমাধিস্থল ছিল। পরবর্তী 49-এর কোশ্চেনে বলা হয়েছে, জাট বিদ্রোহের শেষে কোন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ভরতপুর। জাট বিদ্রোহ কবে হয়েছিল বললাম, 1659 খ্রিস্টাব্দে গোকলার নেতৃত্বে এই জাটরা বিদ্রোহের সূচনা করেছিল এবং চূড়ামনের নেতৃত্বে শেষ পর্যন্ত ভরতপুর রাজ্যটি প্রতিষ্ঠিত হচ্ছে। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে, ঔরঙ্গজেবের সমাধিস্থল হলো অপশান এ দিল্লি, অপশান বি লাহোর, অপশান সি দৌলতাবাদ, অপশান ডি খুলদাবাদ। তো সঠিক উত্তর কিন্তু খুলদাবাদ। অনেকেই দৌলতাবাদ মনে করে, কিন্তু দৌলতাবাদ না, খুলদাবাদে ঔরঙ্গজেবের সমাধি রয়েছে। 1707 খ্রিস্টাব্দে 3 মার্চ শুক্রবারে দাক্ষিণাত্যের আহমেদনগরে ঔরঙ্গজেব মারা যাচ্ছেন এবং খুলদাবাদে মহারাষ্ট্রে ঔরঙ্গজেবকে সমাধিস্থ করা হচ্ছে খুলদাবাদে। তো আজকে ছিল ঔরঙ্গজেব থেকে এই গুরুত্বপূর্ণ টপ 50টি কোশ্চেন। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অন্য দিনের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবে। এরপরে আমরা শিবাজিকে নিয়ে ক্লাস নিয়ে আসব। এছাড়াও তোমরা এখনও মুঘল সাম্রাজ্যের যে অর্থনৈতিক সামাজিক জীবন বা স্থাপত্য ভাস্কর্য সেখান থেকে সেপারেট ক্লাস পাবে, ঠিক সুলতানি যুগের মতোই। আর ইচ্ছে আছে পরবর্তী মুঘল সম্রাটদের নিয়ে একটি ক্লাস দেওয়ার। তো তোমরা নতুন যারা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে ধন্যবাদ।